Hello friends, welcome to AB's tutorial for better English episode 101. তোমরা জানো যারা আমার এই চ্যানেলটা AB's tutorial সাবস্ক্রাইব করেছো তারা জানো যে আমাদের AB's tutorial for better English যেমন আছে AB's tutorial for বেসিক ম্যাথসও সেরকম রয়েছে। সেখানেও আমরা পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি বিভিন্ন যে আমাদের অঙ্কের বিষয়গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেখানে উইথ এক্সাম্পলস অনেকগুলো বিষয় আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের সরল সুদ হয়ে গেছে, লাভ ক্ষতি হয়ে গেছে, আমাদের বিভিন্ন রকম যে একক স্থানে কি থাকতে পারে সেটা আমরা আলোচনা করে ফেলেছি, সময় দূরত্ব আলোচনা করে ফেলেছি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে অঙ্কগুলো আসে সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করেছি। সেগুলো তোমরা একটুখানি দেখে নিও। AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে আমরা 101 এপিসোডে এসে হাজির হয়ে গেছি। অতএব বলার অপেক্ষা রাখে না যে আগে 100টা এপিসোড পর্ব আমরা গিয়েছিলাম এবং 100তম পর্বে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জিরান্ড নিয়ে আমরা কয়েকটা পরপর ক্লাস করব। তো আজকে আমি জিরান্ড নিয়ে এসে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তা বন্ধুরা পুরো এপিসোডটাকে দেখবে, তার কারণটা হচ্ছে 100 এপিসোড যারা দেখোনি প্লিজ দেখে নাও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। যে সেখানে আমি বলেছিলাম যে জিরান্ডের ব্যবহার 4 রকম হতে পারে। আজকে আমরা 2 রকম বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্য জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহার, এবং বিতে হচ্ছে জিরান্ডস আফটার প্রিপোজিশনস, কখন কোন বা কী ধরনের প্রিপোজিশনসের পর আমরা বা কোন জায়গাতে আমরা জিরান্ডকে ব্যবহার করব। এই দুটো বিষয় নিয়ে দেখতেই পাচ্ছ কিছু রুলস রয়েছে। আমাদের 100টা এপিসোড তোমরা যারা দেখেছো তারা জানো যে আমি প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করি কিছু রুলস দিয়ে দিতে, এবং সেখানে প্রায় 200-র উপরে রুলস আমরা দিয়েছি, আমরা উইথ এক্সাম্পলস আলোচনাও করেছি। আজকেও সেরকমভাবে কিছু রুলস আমি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। দ্য জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট এ কথাটা বলার আগে দেখো রুল 1 দেখো কি লেখা রয়েছে, ইনফিনিটিভ অবলিক দিয়ে জিরান্ড, ইনফিনিটিভ অথবা জিরান্ড সাধারণভাবে কোনো কাজ যদি বোঝায় তাহলে আমরা ইনফিনিটিভকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং জিরান্ডকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। একটু ছোট পার্থক্য আছে, সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে পরপর নিয়ে আসবো। সো প্লিজ এপিসোডটা পুরোটাকে দেখো। এই যে ইনফিনিটিভ এবং জিরান্ড সাধারণভাবে কোনো কাজ বোঝালে কথাটাকে আমি বললাম, এই লজিকটা কি হচ্ছে খুব ভালো করে তোমরা জানো যে যারা আগের এপিসোডগুলো দেখেছো যে সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়, তাই তো? এবার আমাকে যদি সাবজেক্ট হিসেবে কোনো জিরান্ডকে ব্যবহার করতে হয় বা কোনো ইনফিনিটিভকে ব্যবহার করতে হয় তাহলে আমরা কি করতে হবে, আমাদের ভাবটাকে নিষ্ক্রিয় করে দিতে হবে। নিষ্ক্রিয় করার জন্যে গ্রামারে প্রধানত 2টো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ইনফিনিটিভ করে দেওয়া, অর্থাৎ ভার্বের আগে টু বসিয়ে দেওয়া, আরেকটা জিরান্ড করে দেওয়া, ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেওয়া। ফলে যখনই আমরা জিরান্ড অ্যাজ সাবজেক্ট আলোচনা করব তার মানে আমরা আসলে বলতে চাইছি যে জিরান্ড মানে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করলে যে শব্দ বন্ধনটি তৈরি হবে সেই শব্দটাকে আমরা সেই কাজটির নাম হিসেবে ব্যবহার করতে পারবো, ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এক্সাম্পল দেখো কী রয়েছে, ইট ইজ ইজিয়ার টু রিড। দেখো আন্ডারলাইন করা হয়েছে লাল কালি দিয়ে, টু রিড ফ্রেঞ্চ দ্যান টু স্পিক ইট। ইট ইজ ইজিয়ার টু রিড ফ্রেঞ্চ দ্যান টু স্পিক ইট। দেখো টু রিড, টু স্পিক দুটোর আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা আছে। ইট ইজ ইজিয়ার টু রিড ফ্রেঞ্চ দ্যান টু স্পিক ইট। এখানে ইট আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আসল সাবজেক্ট ফ্রেঞ্চ পড়াটা আর ফ্রেঞ্চ বলাটা, তাই তো? ইট ইজ রেইনিং মানে বৃষ্টি পড়াটাই হচ্ছে বড় কথা, ইটটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই তো? ঠিক একই রকম ইট ইজ ইজিয়ার টু রিড ফ্রেঞ্চ দ্যান টু স্পিক ইট, দুটোকে ইনফিনিটিভ করা আছে। এবার এই বিষয়টাকেই মানে
ফ্রেঞ্চ পড়া কাজটাকে বোঝাতে গিয়ে বলতে চাচ্ছি, আর ফ্রেঞ্চ বলা কাজটাকে বোঝাতে চাচ্ছি, তাই তো? এইটাকেই আমরা আবার জিরান্ডভাবে রাখতে পারি কীরকম না, রিডিং ফ্রেঞ্চ। দেখো টু রিডটা কী হয়ে যাচ্ছে, রিডিং ফ্রেঞ্চ, টু রিড ফ্রেঞ্চ হয়ে গেল রিডিং ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দ্যান স্পিকিং ইট। রিডিং ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দ্যান স্পিকিং ইট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফলে এই যে জায়গাটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে রিডিং ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দ্যান স্পিকিং ইট, তা আমি ইট ইজ ইজিয়ার টু রিড ফ্রেঞ্চ দ্যান টু স্পিক ইট, এইভাবে রাখলাম। ইন্ট্রোডাক্টরি হিসেবে ইটকে আনতে হয়েছে, এখানে কিন্তু রিডিং সরাসরি দেখো আন্ডারলাইন করা রয়েছে, বা স্পিকিং সরাসরি আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারলাম, সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারলাম। এবং এই যে দুটো কথাই সাধারণভাবে কোনো কাজ বোঝালে ইন জেনারেল ওয়েতে, একেবারে সাধারণভাবে ইন জেনারেল ওয়েতে যদি বলতে চাই যে ফ্রেঞ্চ পড়াটা এবং ফ্রেঞ্চ বলাটা, ইন জেনারেল বলতে চাচ্ছি তোমার পক্ষে বলা বা আমার পক্ষে বলা বা ওদের পক্ষে বলা বা ওদের পক্ষে পড়া নয়, সাধারণভাবে একেবারে ইন জেনারেল ওয়েতে ফ্রেঞ্চ পড়াটা এবং ফ্রেঞ্চ বলাটা। ফলে এই জন্যেই সাধারণভাবে কোনো কাজ বোঝালে আমরা কি করতে পারি, সেই কাজটির নাম যেটা, সেই নামটাকে নিয়ে যদি কোনো আলাদা শব্দ না থাকে তখন সেই ভাবটি আগে আমরা টু ব্যবহার করে ইনফিনিটিভ করে ব্যবহার করতে পারি, অথবা জিরান ব্যবহার করতে পারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলে যাচ্ছি রুল টু। রুল টুতে দেখো কি বলা হচ্ছে, ফাইন্ড, ডিসকভার, বিলিভ, থিঙ্ক, আমাদের কনসিডার, অ্যাকসেপ্ট ইত্যাদি পরে ক্লজ থাকলে ইনফিনিটিভ বা জিরান্ড হতে পারে। মানে আই ফাইন্ড দ্যাট বা হি ফাউন্ড দ্যাট, তাই না? এই যে ফাইন্ডের পরে একটা ক্লজ যদি থাকে তাহলে সেখানে তারপরে ক্লজের মধ্যে কী হবে, সাবজেক্ট থাকতে হবে। তো সেই সাবজেক্টের জায়গাতে আমরা কি করতে পারি, আমরা ইনফিনিটিভ বা জিরান্ড দুটোকেই ব্যবহার করতে পারি। পার্থক্যটা কি, যেটা আমি আগে বলেছিলাম, এক্ষুনি আমরা দেখতে পাবো। দুটো এক্সাম্পল রাখছি একই রকম সেন্টেন্স দিয়ে, আগেরটার মতোই। হি ফাউন্ড দ্যাট, দেখো লাল দাগ দেওয়া আছে, হি ফাউন্ড, যে ফাইন্ড বলেছিলাম যে ফাইন্ড, তাহলে হি ফাউন্ড দ্যাট পার্কিং ওয়াজ ডিফিকাল্ট। পার্কিং, হি ফাউন্ড দ্যাট পার্কিং ওয়াজ ডিফিকাল্ট। তাই হি ফাউন্ড দ্যাট পার্কিং ওয়াজ ডিফিকাল্ট মানে গাড়ি পার্ক করাটা এটা একটা খুব অসুবিধের ব্যাপার, এটা একটি ঘটনাকে ইন্ডিকেট করতে পারে। হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু পার্ক করাটা খুব অসুবিধে, এটাকেও আমরা ব্যবহার করতে পারি। দুটোকেই আমরা সাধারণভাবে বা কোনো একটি ঘটনা হিসেবে ব্যবহার করতে পারি। এটা দুটোকেই আমরা একটি ঘটনা বা সাধারণভাবে প্রকাশ করার জন্যে ব্যবহার করতে পারি। তো হি ফাউন্ড দ্যাট পার্কিং ওয়াজ ডিফিকাল্ট, আবার হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু পার্ক, দুটোকেই আমরা একটি ঘটনা বা সাধারণভাবে প্রকাশ করতে পারি। তবে যে পার্থক্যটা বলছিলাম, তবে সাধারণভাবে প্রকাশ করার জন্য সাধারণত জিরান্ড ব্যবহার করা হয়। হি ফাউন্ড দ্যাট পার্কিং ওয়াজ ডিফিকাল্ট, পার্ক করা ব্যাপারটাই হচ্ছে খুব অসুবিধে। আর এখানে যদি বলি হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু পার্ক, তার মানে এটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যে আমি গাড়িটা নিয়ে গিয়েছি, এবার পার্ক করতে পারছি না, তখন আমি সেখানে এটাকে বলতে পারি। প্র্যাকটিক্যালি দেখো দুটোই একেবারেই কাছাকাছি। সাধারণভাবে ক্ষেত্রেও তুমি আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে পারো, এটা কোনো অসুবিধে নেই। যে কলকাতাতে বা কোনো বড় শহরে যে বিজি যে জায়গাগুলো, সেন্টার যে জায়গাগুলো, সেখানে গাড়ি পার্ক করাটা, এই পার্ক করা যে বিষয়টা, এই যে বিষয়টা, ঘটনাটা, এটা একটু কঠিন কাজ। ইন জেনারেল ওয়েতে বলতে গেলে আমরা জিরান্ডটাকে রাখতে পারি সাধারণত, কিন্তু আদারওয়াইজ আমরা ইনফিনিটিভটাকে রাখতে পারি। হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু পার্ক, এটার ক্ষেত্রেও কোনো অসুবিধে হয় না। তাহলে একটি ঘটনা বা সাধারণভাবে ব্যবহার করার জন্যে আমরা ইনফিনিটিভ বা জিরান্ড ব্যবহার করতে পারি। তবে একেবারে সাধারণভাবে কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে জিরান্ড ব্যবহারটা একটু লোকে বলেন যে একটু যেন বেটার ইউজ হলো আর কি, এবং আমরা করছি বেটার ইংলিশ, অতএব আমার কর্তব্য সেই জায়গাগুলো তোমাদের একটুখানি বলে দেওয়া। এবার কি হচ্ছে দেখো, নোটেড বিলো NB-তে আমি A, B দুটো বিষয় রেখেছি,
যে আমাদের কোনো কোনো বিষয় যেগুলো মানা করছি, প্রহিবিশন, তাই না, মানা করছি, নিষিদ্ধ কোনো একটা ব্যাপার যখন আমরা বলতে চাই, কোনো একটা কাজ যেটা নিষিদ্ধ যে ব্যাপারটা হবে, সেই জায়গাগুলোতে সাধারণভাবে আমরা কি করি না, জিরান্ড ব্যবহার করি। ভাবের সাথে আইএনজি যোগ করে জিরান্ড ব্যবহার করি। যেমন আমরা সবাই জানি নো স্মোকিং, নো স্মোকিং একটা এরিয়া বলি, জায়গা বলি, তাই না, ওটা আবার একটা অন্য জায়গায় চলে যাচ্ছি। নো স্মোকিং, নো স্পিটিং, এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলোতে আমরা কি করলাম, এই যে ডোন্ট ডু, তাই তো, ডোন্ট ডু, এই কথাটা না বলে আমরা নো স্মোকিং বললাম, নো স্পিটিং বললাম। এভাবে আমরা জিরান্ডকে ব্যবহার করি কোনো কিছুকে মানা করতে গেলে, নিষিদ্ধ করতে গেলে। আর সেইংস যেগুলোকে বলি, যেগুলো আমাদের মানে চলে আসছে যে কথাগুলো, যে লোকে বলে না, এইভাবে যে কথাগুলো আমরা যেগুলো বলি, খানিকটা প্রবাদের মতো, ঠিক প্রবাদও নয়, যে কথাগুলো আমরা মোটামুটি একটা কিছু নির্দিষ্ট মনে ভাবনাকে প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি, সেখানেও আমরা কি করব, সেখানেও আমরা জিরান্ড ব্যবহারটাও আমাদের একটু বেশি আমরা পছন্দ করব। আমরা সিইং ইজ বিলিভিং, এটাকে টু সি ইজ টু বিলিভ এটাও রাখতে পারি, কোনো অসুবিধে নেই। টু সি ইজ টু বিলিভ এভাবে রাখতে পারি, কিন্তু সিইং ইজ বিলিভিং একে ছোট প্লাস ওই সাধারণভাবে যদি বললাম না, মানে একেবারে সাধারণভাবে যখনই কোনো কাজ আমরা বোঝাবো, দুটোই ব্যবহার করা যায়। তবুও নির্দিষ্ট একটা ঘটনার কথা যখন আমরা বলবো, সেই জায়গাগুলোতে সাধারণত ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, জিরান্ড ব্যবহার করতে পারি। আর ইন জেনারেল ওয়েতে যেসব জায়গা আমরা বলবো, সাধারণভাবে কোনো মেসেজ দিতে চাইবো, সেই জায়গাগুলোতে আমরা জিরান্ড ব্যবহার করব। তাহলে জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট, এই জায়গাটা করতে গিয়ে দেখো আমরা দুটো বিষয়তে আলোচনা করে নিলাম, ইনফিনিটিভের ক্ষেত্রেও এবং জিরান্ডের ক্ষেত্রে, অর্থাৎ ভার্বের আগে টু বসানো এবং ভার্বের সাথে আইএনজি বসানো, কখন কোথায় কোনটা ব্যবহার করতে পারি। মোটামুটিভাবে একই জায়গায় দুটো ব্যবহার করতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে যে ইন জেনারেল ওয়েতে বলতে গেলে চেষ্টা করব সেখানে জিরান্ডকে ব্যবহার করতে। ওকে ফাইন, চলে যাচ্ছি আমরা যে 4 রকম বলেছিলাম আমাদের 100th এপিসোডে, যে 4টি ক্ষেত্রতে আমার জিরান্ড ব্যবহার করব। আজ 2টি ক্ষেত্র আলোচনা করছি এবং এর পরের ক্লাসে বাদবাকি 2টি নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, চলে যাচ্ছি আমাদের বি পার্টটাতে। তারপর কি বলা আছে, জিরান্ডস আফটার প্রিপোজিশনস, জিরান্ডস আফটার প্রিপোজিশনস। তোমাদের মধ্যে যারা আমার এবিস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং ইংরেজি এই 100টা এপিসোড দেখেছো, তাদের আমার কিচ্ছু বলার দরকার পড়ছে না। জিরান্ডস আফটার প্রিপোজিশনস এটা বলতে আমি কি বলতে চাচ্ছি, কিচ্ছু বলার প্রয়োজন নেই। তার কারণটাই হচ্ছে এটা, যে যদি আমি জিরান্ড ব্যবহার না করি, প্রিপোজিশনসের পরে যে জিরান্ড ব্যবহার না করি, তার প্রিপোজিশনস মানে কি, অফ, ফর, তাই না, অফ, ফর, অন, এগুলো সব বসবে। তো তারপরে আবার ইনফিনিটিভ, মানে অনের পরে একটা টু বা অফের পরে একটা টু, এই ব্যাপারটা হতে পারে না, এটা আমাদের জানা আছে। তো সেক্ষেত্রেই তার জন্য বলা হচ্ছে, আমরা জানি যে অনেকগুলো ফ্রেজাল ভার্বস আছে, গ্রুপ ভার্বস রয়েছে, যেখানে আমাদের কি হয়, বা কোনো বিশেষ একটা ভাবনা বোঝাবার জন্য ভাবের সাথে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো তারপরে যদি কোনো কাজকে বলতে চাই, তখন সেই কাজকে আমরা বাধ্য হব জিরান্ড ফর্মে নিয়ে যেতে। আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি, যে দেখো, যেমন বলা হচ্ছে যে হি ওয়াজ অ্যাকিউজড অফ স্মাগলিং, অ্যাকিউজের পরে অফ বসে, অ্যাকিউজের পরে অফ বসে প্রিপোজিশন, বলে হি ওয়াজ অ্যাকিউজড অফ টু, আবার হবে না, থ্যাংক ইউ, হি ওয়াজ অ্যাকিউজড অফ টু স্মাগল, এটা হচ্ছে না, ফলে হি ওয়াজ অ্যাকিউজড অফ স্মাগলিং। এই যে অফ থাকলো প্রিপোজিশন, তারপরে আমি কি রাখলাম, স্মাগল করা যে ঘটনাটা, সেটাকে আমরা ইনফিনিটিভ আর করছি না, ওটাকে আমরা জিরান্ড করছি। ঠিক একই রকম, শি ইজ ফন্ড অফ ক্লাইম্বিং, ফন্ড অফ, তাই না, পছন্দ করা, তাই না, থ্যাংক ইউ। তো ফন্ড অফ সামথিং, কোনো কিছুতে বেশি পছন্দ করা, তো শি ইজ ফন্ড অফ ক্লাইম্বিং, ফন্ড অফ ক্লাইম্বিং, পছন্দ করা, ক্লাইম্বিংকে সে ফন্ড অফ, বেশি পছন্দ করে। এই অফের পরে আবার টু ক্লাইম্ব, অফ টু ক্লাইম্ব, এটা হতে পারে না, বলে বাধ্য হয়ে আমাকে ক্লাইম্বিং রাখতে হচ্ছে। চলে যাচ্ছি তারপরে একটা কথা, দেখো এখানে রয়েছে যে বি পরে ফর বা এগেইনস্ট, কেয়ার ফর, গিভ আপ, লিভ অফ, ও ডবল এফ, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টমড টু, ফ্রেজাল, হ্যাঁ, পুট অফ, ও ডবল এফ ইত্যাদি ফ্রেজাল ভার্বসের পর
আমাদের কি হবে, আফটার প্রিপোজিশনস হচ্ছে, এবং এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমাদের কিছু ফ্রেজাল ভার্বস থাকে বা গ্রুপ ভার্বস থাকে, যেখানে আমাদের ভার্বের সাথে সেই প্রিপোজিশনটা মিলে গিয়ে একটা নির্দিষ্ট একটা অর্থ দাঁড়াচ্ছে। এর বাইরে সেই শব্দটার এককভাবে কোনো ব্যবহার আমরা সাধারণত করি না। সেই জায়গাগুলোতে সেগুলোকে আমরা ফ্রেজের মতো নির্দিষ্ট গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ পার্টিকুলার মিনিং, তাই তো, ফ্রেজাল ভার্বস। তো সেখানে আমরা কি করব, সেখানেও আমরা জিরান্ড ব্যবহার করব। দেখো, যেমন আই ডোন্ট কেয়ার ফর স্ট্যান্ডিং ইন কিউজ। দেখো, কেয়ার ফর আন্ডারলাইন করা আছে। আই ডোন্ট কেয়ার ফর, দ্য কেয়ার ফর টু স্ট্যান্ড হতে পারে না, তাই না, ফর টু একই রকম। মানে যে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে জিরান্ডস আফটার প্রিপোজিশনস, এই প্রিপোজিশনটা মিলে গিয়েই কিন্তু আমাদের এই ফ্রেজাল ভার্বসগুলো হয়। তাই এটা কিন্তু আলাদা করে রাখলাম, আই ডোন্ট কেয়ার ফর স্ট্যান্ডিং ইন কিউজ। বা তারপরটা আই এম লুকিং ফরওয়ার্ড টু রিডিং দ্য বুক। লুক ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর জন্য আমি অপেক্ষা করছি, তাই না, একটা বেশ একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে, হ্যাঁ, একটা চাওয়া নিয়ে আমি অপেক্ষা করছি, সেটাকে বোঝাবার জন্য আমরা ইংরেজিতে কী ব্যবহার করি, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু যেমন অ্যাকাস্টাম টু মানে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। অ্যাকাস্টাম টুটাকে লিখলে তবে গিয়ে সে অভ্যস্ত হওয়া মানেটাকে বোঝাবে। তেমনি লুক ফরওয়ার্ড টু এটাও হচ্ছে কোনো একটা কিছু বিশেষ কাজের জন্য অপেক্ষা করা। ফলে আই এম লুকিং ফরওয়ার্ড টু রিডিং দ্য বুক মানে এই বইটি পড়ার জন্যে আমি অপেক্ষা করছি, মানে খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। বা তারপরে একটা শি ডাজন্ট কেয়ার ফর কুকিং। শি ডাজন্ট কেয়ার ফর কুকিং, রান্না করার ব্যাপারটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে মনেই করে না। তো শি ডাজন্ট কেয়ার ফর কুকিং, রান্নার ব্যাপারটা নিয়ে ও কোনো ভাবনা চিন্তা নেই আর কি, তাই না, কেয়ার করে না। ফলে এই যে দেখো জায়গাগুলোর মধ্যে আমরা প্রিপোজিশনসগুলোকে রাখলাম। কখনো কখনো প্রিপোজিশনটা যেমন কলে পরে শুধু কলও হতে পারে, কিছু প্রিপোজিশনসও বসতে পারে, কিন্তু কিছু কিছু ফ্রেজাল ভার্বস থাকে উইথ প্রিপোজিশনস ছাড়া তার নির্দিষ্ট কোনো ব্যবহার থাকবে না। তো সেখানেও আমাকে জিরান্ডকে ব্যবহার করতে হবে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল, কারণ এবিস টিউটোরিয়ালের মধ্যে আমরা অঙ্ক পেয়ে যাব, এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসের মধ্যে থেকে, আর এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশের মধ্যে আমরা ইংরেজি গ্রামারের তাবৎ নিয়ম, প্রায় 200টার উপর নিয়ম উইথ এক্সাম্পলস আমরা পেয়ে যাব। আমাদের পরের ক্লাসে 102 নম্বর পর্বে আমরা জিরান্ডের বাদবাকি দুটো বিষয় আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব, এই বারবার করে বলছি, এবং যারা 100 এপিসোডটা দেখোনি একবার দেখে নাও, দেখে নিলে এই ব্যাপারটা তোমাদের কাছে খুব প্রাসঙ্গিক এবং খুব আগ্রহ পেয়ে যাবে। ওকে, বাই।